এই যে দৃশ্যটা দেখছেন, এটা লেবাননের বৈরুতের। চারদিকে ধসে পড়া বিল্ডিং, আগুন আর ধোঁয়া। ভাবা যায় এই ঘটনাটা একটা শান্তি চুক্তির ঠিক ২৪ ঘণ্টা পরেই ঘটেছিল। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। মাত্র একদিন আগেই কিন্তু এই অঞ্চলেই শান্তির একটা নতুন আশা তৈরি হয়েছিল। তাহলে আজ আমরা দেখব কিভাবে একটা ঐতিহাসিক শান্তি চুক্তি মাত্র ১০ ঘন্টার মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর ১০০রও বেশি বিমান হামলায় পুরো অঞ্চলটা আবার যুদ্ধের আগুনে জ্বলে উঠল। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, সেই আশার মুহূর্তটা দিয়ে, যখন হঠাৎ করেই এই শান্তি চুক্তির ঘোষণাটা এসেছিল। চুক্তিটা ছিল এক কথায় একটা বিরাট চমক। কারণটা কি? কারণ মাত্র একদিন আগেই তো একে অপরকে সভ্যতা ধ্বংস করে দেব এই লেভেলের হুমকি দেওয়া হচ্ছিল। তো সেই রকম একটা উত্তপ্ত পরিস্থিতি থেকে হঠাৎ করে শান্তি চুক্তির খবর আসায় সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। চুক্তির শর্তগুলো দেখলে রীতিমতো অবাক হতে হয়। ইরানের জন্য এটা ছিল একটা বিশাল কূটনৈতিক জয়। ভাবুন একবার, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চলবে, সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, প্রায় সবকিছুই তাদের পক্ষে। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বলা যায় সবচেয়ে বিস্ফোরক শর্তটা ছিল একদম শেষে। আর সেটা হলো লেবাননের ওপর কোনো হামলা করা যাবে না। আর এই একটা পয়েন্টই কিন্তু পুরো চুক্তিটাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই শর্তটা কিন্তু কোনো গোপন ব্যাপার ছিল না। পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি কিনা এই চুক্তির মধ্যস্থতাকারী, তিনি নিজেই টুইটারে মার্কিন কর্মকর্তাদের ট্যাগ করে এই ব্যাপারটা জানিয়েছিলেন। এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে লেবাননের নিরাপত্তা এই চুক্তির একটা অফিসিয়াল অংশ। কিন্তু যে শান্তি এত আশা নিয়ে এসেছিল তা টিকলই না বেশিক্ষণ। কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পরিস্থিতি একদম পাল্টে যেতে শুরু করে। শান্তিটা আসলে স্থায়ী হলই না। চুক্তি ঘোষণার পর ১০ ঘণ্টাও কাটেনি, প্রথম আঘাতটা চলে এলো। বিকেল ৩:৪৪ খবর আসল, ইরানের লাভান দ্বীপের একটা তেল শোধনাগারে অ্যাটাক হয়েছে। ইরানও কিন্তু বসে থাকেনি। ঠিক ১ ঘণ্টার মাথায় সংযুক্ত আরব আমিরাত আর কুয়েতের ওপর পাল্টা হামলা চালিয়ে এর জবাব দিয়ে দেয়। কিন্তু যুদ্ধবিরতির কফিনের শেষ পেরেকটা ঠোকা হয় ঠিক তখন, যখন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের ওপর এক ভয়ঙ্কর হামলা শুরু করে। অবিশ্বাস্য ব্যাপার হল, মাত্র ১০ মিনিটের একটা ছোট্ট সময়ের মধ্যে বৈরুতের উপর ১০০রও বেশি এয়ার স্ট্রাইক করা হয়। হামলার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি ছিল তাদের টার্গেটগুলো নাকি বৈধ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধারা সাধারণ মানুষের বাড়িঘরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছিল, যদিও হামলাগুলো হয়েছিল শহরের খুব ঘন বসতিপূর্ণ এলাকায়। এই ভয়াবহ হামলায় কম করে হলেও ২৫৪ জন সাধারণ মানুষ মারা যান আর আহত হন ১১০০ জনেরও বেশি। লেবানন এই দিনটাকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে। এই ধ্বংসযজ্ঞের পর থেকেই শুরু হয় আসল খেলা। কূটনৈতিক পর্যায়ে শুরু হয় একে অপরকে দোষারোপ করা আর পুরো ঘটনাটা অস্বীকার করার এক বিভ্রান্তিকর পালা। বিতর্কের মূল বিষয় হয়ে দাঁড়ায় চুক্তিতে আসলে কি লেখা ছিল। একদিকে ইরান আর পাকিস্তান জোর দিয়ে বলছিল যে লেবাননকে সুরক্ষা দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। অন্যদিকে হামলার ঠিক পরেই মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করতে শুরু করে যে তাদের কাছে চুক্তির যে ভার্সনটা আছে সেখানে লেবাননের কোনো কথাই নাকি ছিল না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন প্রকাশ্যে ইসরায়েলের হামলাকে সমর্থন করে বসেন। তার এই একটা মন্তব্যই কিন্তু রাতারাতি পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্টও সে একই কথা বলেন। তিনি দাবি করেন সোশ্যাল মিডিয়া যে চুক্তির কথা ঘুরছে আর হোয়াইট হাউসে যে চুক্তিটা এসেছে, দুটো নাকি আলাদা। এতে বিভ্রান্তি আরও চরমে ওঠে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো ছিল বেশ ইন্টারেস্টিং, আর এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। ফ্রান্স, যারা আমেরিকার অনেক পুরনো মিত্র, তারা সরাসরি বলে দেয় যে চুক্তিতে লেবানন অবশ্যই ছিল। এমনকি যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়াও জানায় যে লেবাননকে এই চুক্তির আওতায় রাখা উচিত ছিল। তার আমেরিকার সবচেয়ে কাছের বন্ধুরাও কিন্তু তাদের এই নতুন কথায় সায় দিচ্ছিল না। আর অন্যদিকে জাতিসংঘ, তারা বরাবরের মতোই শুধু বেসামরিক মানুষের ক্ষতি নিয়ে একটা দায়সারা বিবৃতি দিয়েই চুপ করে যায়। এই পারস্পরিক দোষারোপ আর অবিশ্বাসের মধ্যে দিয়েই চুক্তিটা আনুষ্ঠানিকভাবে মারা যায়, আর পুরো অঞ্চলটা আগের চেয়ে অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে। আমেরিকার এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার জবাবে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। আর এর জবাবে হোয়াইট হাউস ইরানের এই পদক্ষেপকে একদমই অগ্রহণযোগ্য বলে দাবি করে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী তো পরিষ্কার করেই জানিয়ে দেন যে তারা কখনোই এই যুদ্ধবিরতি মানতে বাধ্য ছিলেন না। তাদের কথা এটা স্পষ্ট হয়ে যায় যে তারা প্রথম থেকেই এই চুক্তিকে কোনো গুরুত্বই দেয়নি। আর দেখুন, ব্যাপারটা শুধু লেবানন নিয়েই এই ধোঁয়াশার মধ্যেই কিন্তু থেমে থাকেনি।
পুরো চুক্তিটা যদি খেয়াল করা হয় তাহলে দেখা যাবে যে প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শর্তই ভাঙা হয়েছে। কথা ছিল মার্কিন সেনা সরানো হবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কি বললেন আমরা এক পাও পিছু হটব না। কথা ছিল উত্তেজনা কমানো হবে, আর তার বদলে কি হলো ভয়াবহ বিমান হামলা। মানে সব মিলিয়ে মনে হবে চুক্তিটা সই করার পর থেকেই যেন ভাঙার জন্যই অপেক্ষা করা হচ্ছিল। এই পুরো ঘটনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সরাসরি সম্মতি ছাড়া আমেরিকা আর ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তি আসলে অর্থহীন। এই ঘটনাটা দেখিয়ে দিল যে ইসরায়েল এই অঞ্চলে আমেরিকার প্রভাবকেও তোয়াক্কা না করার ক্ষমতা রাখে। ফলস্বরূপ পরিস্থিতি আবার সেই আগের জায়গাতেই ফিরে গেছে, কিন্তু এবার সঙ্গে যোগ হয়েছে চরম অবিশ্বাস আর একটা বড় আকারের যুদ্ধের ঘন কালো মেঘ, যা আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সবশেষে এই পুরো ঘটনাটা একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ তার সবচেয়ে কাছের মিত্রদেশটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন প্রশ্নটা উঠতেই পারে এই অঞ্চলের চালকের আসনে আসলে বসে আছে কে।